দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। বিসিবির গোয়ার্তুমিতে আইপিএলে খেলা না হলেও আক্ষেপ নেই শরীফুল ইসলামের। বাংলাদেশের পেসারদের ভালো করার সম্ভাবনা দেখছেন বিশ্বকাপে। তাসকিন শরীফুলের পেস তাণ্ডবে আবাহনীর কাছে বিধ্বস্ত শেখ জামাল। মুশফিকের ব্যাটিং নৈপুণ্যে গাজী টায়ার্সকে উড়িয়ে দিয়ে সুপার লিগে তামিমের প্রাইম ব্যাংক। লিওনেল মেসির বাংলাদেশে আসার সম্ভাবনা দেখছেন পাপন। 2 মাস পিছিয়ে আগস্টে আসছেন ডি মারিয়া। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক থাকার আশ্বাস যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। এবং ইউরোপা লিগের সেমিফাইনাল নিশ্চিতে আতালান্তার মুখোমুখি হবে লিভারপুল। বড় জয়ের বিকল্প নেই অলরেডদের। নির্ভার লেভারকুসেনের প্রতিপক্ষ ওয়েস্ট হ্যাম। দেশসেরা পেসারের তকমা নয়, বরং দেশকে দীর্ঘদিন সার্ভিস দিতে চান সিমার শরীফুল ইসলাম। বোলিং টেকনিকে সাম্প্রতিক সময়ে সামান্য পরিবর্তন এনে নিয়মিত পাচ্ছেন সফলতা। বিশ্বকাপে দারুণ সম্ভাবনা দেখছেন টাইগার পেসারদের। দীর্ঘ সময়ের জন্য বিসিবির অনাপত্তিপত্র না পাওয়ায় আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে খেলা হয়নি। এ নিয়ে কোনো আক্ষেপ নেই শরীফুলের। আইপিএল দেখছেন, নিয়মিত যোগাযোগ রাখছেন চেন্নাই খেলার সতীর্থ মোস্তাফিজের সঙ্গে। রূপগঞ্জের বিপক্ষে 3, শেখ জামালের সঙ্গে 4। এই শরীফুল ভয়ঙ্কর। ডিপিএলে মোটে 3 ম্যাচ, তাতেই 7খানা উইকেট। তাসকিন মোস্তাফিজকে 5 কাটিয়ে পঞ্চগড় এক্সপ্রেসের কাঁধে দেশ সেরা পেসারের তকমা। ব্যাটকে পেছনে ফেলে কিভাবে এতটা বদলালেন শরীফুল? আমাদের কাজই হলো যেখানে খেলবো ভালো কিছু করা। অনেক সময় হয় না, বাট আমরা চেষ্টা করি ভালো খেলার জন্য। আমরা যতগুলো ফাস্ট বোলার আছি দেশের সবাই নাম্বার 1। যে যখন খেলে, যার যখন সময় আসে সেই পারফরমেন্স করে। আমি বেসিক কিছু কাজ করছিলাম যাতে ডিফারেন্ট কিছু করতে পারি, যেমন ভিতরে আনা। সো এগুলো নিয়ে প্র্যাকটিস করছিলাম। সো সাকসেস আসছে। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ আর যুক্তরাষ্ট্রে ভালো করতে টাইগার পেসাররা আলাদা করে বললে শরীফুলের দিকে নজর থাকবে সবার। তবে তার ভাবনা ভিন্ন। হয়তো সবার চাওয়াটা বেশি, আবার ওইভাবে না হইলেও কিছু করার নেই। কারণ আমি আমার দিক থেকে চেষ্টা করব, প্রতিটা প্লেয়ারই যার যার জায়গা থেকে চেষ্টা করবে। আমাদের পেস ইউনিটটা খুব ভালো, এখন আমরা ভালো শেপে আছি সবাই, শুধু আমি না, প্রতিটা পেস বোলারই শেপে আছে। সো এই শেপটা ধরে রাখার জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো ওয়ার্ল্ড কাপে যাতে সেম পারফরমেন্সটা হয়। আইপিএল খেলতে লখনৌ সুপার জায়ান্টসের কাছ থেকে পেয়েছিলেন প্রস্তাব, তবে শর্ত ছিল দেখাতে হবে দীর্ঘ সময়ের জন্য অনাপত্তিপত্র, যা পাওয়া যায়নি বিসিবির কাছ থেকে। শেষ পর্যন্ত তার স্থলে শামার জোসেফকেই দলে টানে লখনৌ। এ নিয়ে অবশ্য কোনো আক্ষেপ নেই শরীফুলের। তবে ঠিকই প্রতিদিন চালাচালি হয় মেসেজ, কথা হয় মুস্তাফিজের সঙ্গে। অবশ্যই তার সাথে কথা হয়, প্রায় দিনই কথা হয়। সে সবসময় কল দেয়, আমিও কল দিই। তো উনি ওইখানের জাস্ট উনি বলে যে ওইখানে প্রেশার কম, তার জন্য হয়তো বা এক্সট্রা কনফিডেন্স পাচ্ছে। সব ঠিক থাকলে সুপার লিগে আবাহনীর জার্সিতে 2-1 রাউন্ড খেলা হবে শরীফুলের। এরপরই শুরু হয়ে যাবে বিশ্বকাপ ব্যস্ততা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এবার ঢাকা প্রিমিয়ার লিগের খবর। শেখ জামালকে পর্যদুস্ত করে জিতল আবাহনী। এক পেশে ম্যাচে অভিজাত পাড়ার ক্লাবটিকে লজ্জায় ডুবে মোটে 62 বলে ম্যাচ শেষ করে দিলেন নাইম শেখ আর এনামুল হক বিজয়। আগে ব্যাট করে তাসকিন শরীফুলের পেস তাণ্ডবে মোটে 88 রানে গুটিয়ে যায় শেখ জামাল। জবাবে নাইমের 50-তে কোনো উইকেট না খুইয়ে লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী। 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা শরীফুল। বিজয় যেন ফিনিক্স পাখি, বিশ্বস্ত হাতেই তালুবন্দি, নজর কারা, মুগ্ধতা ছড়ানো। স্ট্যাম্প ভাঙার উৎসবে তাসকিন শরীফুল কাকে রেখে কাকে সামলাবেন, রীতিমতো পর্যদুস্ত, বিপর্যস্ত, অসহায়। শেখ জামালের হলোটা কি? বিপরীতে অপ্রতিরোধ হয়ে আবাহনীকে থামাবে কে? টেবিলের 1 আর 2 এর লড়াই। যারা ভেবেছিলেন হবে শিয়ানে শিয়ান টক্কর, তারা বোকার স্বর্গে বাস করছে নিশ্চিত। শুধু হারলই নয়, রীতিমতো উড়ে গেল আবাহনীর 11-11, 22 পয়েন্ট নিয়ে ধরা ছোঁয়ার বাইরে। মর্নিং শোজ দ্য ডে। গোটা ম্যাচে জামাল স্বস্তিতে ছিল না মোটেও। শুরু থেকে শরীফুল চেপে ধরেন টুটি, তারপর সে তালিকায় যোগ দেন তানজিম সাকিব, মুসাদ্দিকরা। শেখ জামালের ক্রিকেটারদের রানের স্কোর যেন সিঙ্গেল টেলিফোন ডিজিট। 2 অঙ্কের ফিগার স্পর্শ করেছেন মোটে 4 জন। সর্বোচ্চ স্কোরার ওপেনার সৈকত আলীর ব্যাট থেকে এলো মোটে 23।
ডিপিএলে টানা ম্যাচ খেলার তাসকিন এদিনও বল করলেন 5 ওভার, একটা মেডেন 2 উইকেট শিকার। বরিশালের মিস্ট্রি স্পিনার তানভীরের শিকারও সমান 2, সঙ্গে মনে করিয়ে দিলেন বিশ্বকাপ বহরে বিবেচনার দৌড়ে আছেন তিনিও। 71 রানে 6 উইকেট হারানো শেখ জামাল শেষ 5 উইকেট হারায় 17 রানে। এবারের লিগে তারা প্রথমবারের মতো আউট হয় 100 রানের নিচে। টার্গেট মোটে 88, জয় নয়। হোম অফ ক্রিকেটে প্রশ্ন ছিল একটাই, কতটা দ্রুত ম্যাচ শেষ করতে পারবে আবাহনী। প্রথম 3 ওভারে 12 রান, ধীরে স্থির শুরু গোটা টুর্নামেন্টের রানের ফোয়ারা ছোটানো নাইমার বিজয়ের। এরপর ম্যাচ শেষ করতে সময় লাগলো মোটে মিনিট 30। 300 বলের খেলা শেষ 62 বলেই। 8 বাউন্ডারি 2 ওভার বাউন্ডারিতে আগের ম্যাচের সেঞ্চুরিয়ন নাইম পেলেন টুর্নামেন্টে 4 নম্বর 50 দেখা, সঙ্গে হয়তো শিরোপাটাও। কারণ সুপার লিগের 2 ম্যাচ জিতলেই শ্রেষ্ঠত্ব থাকবে আবাহনীর কাছেই। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। মুশফিকুর রহিমের ব্যাটিং তাণ্ডব ও শেখ মেহেদীর বোলিং ঘূর্ণিতে পরাস্ত গাজী টায়ার্স ক্রিকেট ক্লাব। ঢাকা প্রিমিয়ার লিগে গাজী টায়ার্সকে 141 রানের বড় ব্যবধানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এই জয় দিয়ে সুপার লিগ নিশ্চিত করল তামিম ইকবালের দল। ম্যাচে সর্বোচ্চ 71 রান করে ম্যাচ সেরা হয়েছেন মুশফিক। বয়সটা 36, তবুও মাঠে নেই বয়সের কোনো ছাপ। এখনও তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে 22 গজ দাবিয়ে বেড়াচ্ছেন মুশফিকুর রহিম। ডিপিএলে একের পর এক চমক দেখাচ্ছেন তিনি। ঈদুল ফিতরের বিরতিতে যাওয়ার আগের ম্যাচে সেঞ্চুরির পর আবারও তার ব্যাটিং তাণ্ডব দেখল খান ওসমান আলী স্টেডিয়াম। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে যখন ব্যাকফুটে দল, তখন উইকেটের অপর প্রান্তে ব্যাট হাতে একাই লড়াই চালিয়ে গেছেন মিস্টার ডিপেন্ডেবল। 5 বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারিতে 71 রান করে আউট হন মুশি। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা রাঙাতে পারেনি প্রাইম ব্যাংক। লিগে 7ম জয়ের লক্ষ্যে পারভেজ ইমনকে সঙ্গে নিয়ে প্রাইম ব্যাংকের ওপেনিংয়ে নামেন তামিম ইকবাল। এদিন ইনিংস লম্বা করতে পারেনি সাবেক টাইগার অধিনায়ক। চতুর্থ ওভারে 20 রানে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন তামিম। ওয়ান ডাউনে নেমে ইনিংস বড় করতে পারেননি শাহাদাত দীপুও। তিনিও উইকেট বিলিয়ে দিয়ে আসেন তামিমের মতোই। এরপর অবশ্য অধিনায়ক জাকির হাসানকে সঙ্গে নিয়ে বড় একটা জুটির চেষ্টা চালায় পারভেজ ইমন, তবে তাদের জুটিও টেকেনি বেশিক্ষণ। ইনিংসের শেষ মুহূর্তে সবাইকে চমকে দেন আশিকুর জামান, তার সঙ্গী ছিলেন হাসান মাহমুদ। তাদের 52 রানের জুটিতে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমিকে 270 রানের লক্ষ্য ছুড়ে দেয় প্রাইম ব্যাংক। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় গাজী টায়ার্স। মাত্র 20 রানের আগেই 2 ওপেনার আশিক শিবলি ও ইফতেকার ইফতি ফেরেন সাজঘরে। এরপর বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা চালায় হাফিজুর ও আসিফ। তাদের 64 রানের জুটি ভাঙেন মেহেদী। 34 রানে আউট হন আসিফ, আর নাজমুল অপুর বলে 29 রানে ফেরেন হাফিজ। এরপর আর কেউ প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। শেখ মেহেদী ও হাসান মাহমুদের দারুণ বোলিংয়ে শামীম মিয়ার 28 রান ছাড়া কেউই পার করতে পারেননি 10 রানের কোটাই। শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে 128 রানে থামে গাজী টায়ার্সের ইনিংস। 141 রানের বড় ব্যবধানে জয় নিয়ে সুপার লিগ নিশ্চিত করল তামিমের প্রাইম ব্যাংক। ম্যাচ সেরা হয়েছেন মুশফিকুর রহিম। সুপার লিগেও দলকে ভালো কিছু উপহার দেওয়ার প্রত্যাশা মুশির। প্রথম ম্যাচে আবাহনীর সাথে সেঞ্চুরি করেছে, বাট আমরা ম্যাচটা হেরে গিয়েছিলাম, তো ওই দিক থেকে খারাপ লেগেছিল। বাট ইনজুরির পরে এসে আলহামদুলিল্লাহ টিমের কন্ট্রিবিউশন করতে পারছি, এটা একটা আমার জন্য প্লাস পয়েন্ট। আর চেষ্টা থাকবে যে সামনে সুপার লিগের ম্যাচগুলো আছে, তো হয়তোবা আমরা চ্যাম্পিয়নশিপ থেকে একটু দূরে চলে গেছি, বাট স্টিল আমার মনে হয় যে আমরা যদি 5টা ম্যাচ জিততে পারি, আমরা হয়তোবা রানার আপের একটা অ্যাচিভমেন্ট করার সুযোগ হবে। 11 ম্যাচে 7 জয়ে 14 পয়েন্ট নিয়ে টেবিলের 5ম স্থানে প্রাইম ব্যাংক। সুপার লিগ নিশ্চিত হলেও নেই চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। আবারও হাস্যরসের খোরাক ঢাকা প্রিমিয়ার লিগ। এবার ম্যাচের মাঝপথে বিবাদে জড়িয়ে বন্ধ রাখা হলো লেজেন্ডস অফ রূপগঞ্জ এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ম্যাচ। দুই দলের কর্মকর্তাদের রেষারেষিতে 30 মিনিটের স্থবিরতার পর মাশরাফি বিন মুর্তজার মধ্যস্থতায় আবারও খেলা গড়ায় মাঠে, যে ম্যাচে শাইনপুকুরের কাছে 67 রানে হেরে যায় রূপগঞ্জ। ডিপিএলকে ঢাকা প্রিমিয়ার লিগ না বলে ড্রামা প্রিমিয়ার লিগ বললেই হয়তো ভালো হয়। প্রায় প্রতিটা ম্যাচে এখানে মঞ্চস্থ হয় অহেতুক নাটকীয়তার। এদিন যেমন লেজেন্ডস অফ রূপগঞ্জ আর শাইনপুকুর ক্রিকেট ক্লাবের রেষারেষিতে খেলা বন্ধ থাকলো পাক্কা 30 মিনিট। কোন দেশের লিস্টে ক্রিকেটে এমন অপেশাদারিত্বের ঘটনা সত্যিই বিরল। শেষ পর্যন্ত অবশ্য খেলা মাঠে গড়িয়েছে, যার মধ্যস্থতা করেছেন মাশরাফি বিন মুর্তজা। মূল আপত্তি ছিল তার দল রূপগঞ্জের ম্যানেজমেন্টের পক্ষ থেকেই, তবে ম্যাচের ভূমিকায় আবারও মাঠে গড়ায় ব্যাট বলের লড়াই।
ঘটনার সূত্রপাত শাইনপুকুর সিসির ক্রিকেটার রবিউল হককে ঘিরে। দলের হয়ে ব্যাট করার সময় পায়ে আঘাত পান তিনি, এজন্য তাকে নাকি হাসপাতাল পর্যন্তও নিতে হয়েছে। ইনিংস বিরতির পর শাইনপুকুর জানায় খেলার মতো পরিস্থিতিতে নেই রবিউল, তাই তারা কনকাশন সাব করাবে মুকিদুল ইসলাম মুগ্ধকে দিয়ে। এই জায়গাতেই বেঁকে বসে লেজেন্ডস অফ রূপগঞ্জ। কনকাশন সাবের ধারা নিয়ে আপত্তি তোলে ম্যানেজমেন্ট। তাদের দাবি কেবলমাত্র মাথায় আঘাত পেলেই কোনো ক্রিকেটারের কনকাশন সাব করানো যাবে, কিন্তু রবিউল আঘাত পেয়েছেন পায়ে, তাই তার কনকাশন সাব করাতে পারবে না শাইনপুকুর। রূপগঞ্জের দাবি যে একেবারে অযৌক্তিক তাও নয়, তার উপর মুকিদুল ইসলাম মুগ্ধকে শুরুর স্কোয়াডে রাখেনি শাইনপুকুর সিসি, তাই ব্যাটিংয়ে নেমে মুগ্ধর খেলার বিষয় জানতে পেরে আপত্তি তুলে ম্যাচ বন্ধ রাখে লেজেন্ডস। ব্যাটিংয়ে নেমেও মাঠ থেকে উঠে যায় ওদের ওপেনাররা। সাধারণত পাড়া, মহল্লা কিংবা গলির ক্রিকেটে দেখা যায় এমন নজির। সেটা যখন দেশের লিস্টে ক্রিকেটকে হাস্যরসে পরিণত করতে যাচ্ছে তা দেখে এগিয়ে আসেন মাশরাফি। দলের কর্মকর্তাদের বুঝিয়ে শেষ পর্যন্ত ম্যাচটি মাঠে গড়ানোর ব্যবস্থা করেন ম্যাশ। এস এম ইকবাল, সময় সংবাদ। ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে রাঙালেন গাজী টায়ার্স ক্রিকেট ক্লাবের নোহায়েল সঞ্জিদ। মোহাম্মদ মিথুন ও শেখ মেহেদির উইকেট তুলে নিয়ে সবার নজর কেড়েছেন বাঁহাতি এই লেগ স্পিনার। প্রাইম ব্যাংকের ক্রিকেটার ছাড়াও তার আরও একটি পরিচয় দেশের অন্যতম সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ছেলে তিনি। নিজের বাবার শিষ্যদের উইকেট তুলে নিয়ে অভিষেকটা স্মরণীয় করে রাখলেন সঞ্জিদ। বাংলাদেশ ক্রিকেটে উদীয়মান ক্রিকেটার নোহায়েল সঞ্জিদ ঢাকা প্রিমিয়ার লিগে অভিষেক ম্যাচেই সবার নজর কাড়লেন এই তরুণ ক্রিকেটার। বয়স 17 হলেও জাতীয় দলের ক্রিকেটারদের সঞ্জিদের বল খেলতে বলতে গেলে হিমশিম খেতে হয়েছে। সঞ্জিদের আরও একটি পরিচয় রয়েছে, দেশের অন্যতম সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ছেলে তিনি। অভিষেকটাও স্মরণীয় হয়ে থাকবে সঞ্জিদের, কারণ বাবার দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষেই ডিপিএলে অভিষেক বাঁহাতি এই লেগ স্পিনারের। অভিষেক ম্যাচটা রাঙালেনও তিনি। ডিপিএলের প্রথম ম্যাচেই তুলে নেন মোহাম্মদ মিঠুনের উইকেট। লেগ স্টাম্পের বাইরের বল টার্ন করে স্টাম্প ভাঙায় বেশ অবাক হন জাতীয় দলের এই ক্রিকেটার। লিগে প্রথম উইকেট শিকার করে উল্লাসে মেতে ওঠেন সঞ্জিদ। দ্বিতীয় উইকেটটাও আরেক টাইগার ক্রিকেটার শেখ মেহেদির। অফ স্টাম্পের বাইরের বল কাট করতে গিয়ে পয়েন্টে শামীম মিয়ার হাতে ক্যাচ দিয়ে ফেরেন মেহেদি। বাবার শিষ্যদের উইকেট তুলে নিয়ে অভিষেকটা স্মরণীয় করলেন সঞ্জিদ। ছেলের এমন পারফরমেন্সে খুশি সালাউদ্দিনও। ম্যাচে গাজী টায়ার্স হারলেও বাবার দলের বিপক্ষে বোলিংয়ে অবদান রেখেছেন বাঁহাতি এই লেগি। ম্যাচে 6 ওভার বল করে 6.83 ইকোনমিতে 41 রান দিয়েছেন সালাউদ্দিন পুত্র। প্রথম ম্যাচেই নিয়েছেন 2টি গুরুত্বপূর্ণ উইকেট। কোচ সালাউদ্দিনের হাত ধরেই উঠে এসেছেন সাকিব আল হাসানের মতো তারকা। নিজের হাতেই গড়ে তুলেছেন ছেলে সঞ্জিদকেও। আগামীতে দলকে আরও ভালো কিছু দেওয়ার প্রত্যাশা সঞ্জিদের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের ক্রিকেট। গিল জয়সওয়াল 9 টি-20 বিশ্বকাপে রোহিতের ওপেনিং পার্টনার হতে যাচ্ছেন বিরাট কোহলি। আইপিএলে দল ছন্দে না থাকলেও এই পজিশনে বিরাট দুর্দান্ত ফর্মে থাকায় তাকে ওপেনিংয়ে বিবেচনা করা হচ্ছে বলে দাবি ভারতীয় গণমাধ্যমের। এছাড়াও কোচ, অধিনায়ক ও নির্বাচকরা বৈঠক করে বিশ্বকাপ স্কোয়াডের 10 জন ইতিমধ্যে চূড়ান্ত করে ফেলেছেন। বিসিসিআইয়ের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে দেশের প্রথম সারির বেশ কয়েকটি গণমাধ্যম। টি-20 বিশ্বকাপ 1.5 মাসেরও কম সময় বাকি শর্টার ফরম্যাটে সবচেয়ে বড় ইভেন্ট মাঠে গড়ানোর। ইতোমধ্যে স্কোয়াড নিয়ে কাজ শুরু করে দিয়েছে বেশিরভাগ দল। যেসব দেশের ক্রিকেটাররা আইপিএল খেলছেন, নির্বাচকরা দৃষ্টি রাখছেন তাদের পারফরমেন্সে। তবে যাদের দেশে আইপিএল তারা কি ভাবছেন? বেশ কয়েকদিন ধরেই ভারতীয় গণমাধ্যমে গুঞ্জন টি-20 বিশ্বকাপে সুযোগ হচ্ছে না বিরাট কোহলির। আইপিএলে তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হারের বৃত্ত থেকে বের হতে না পারলেও দারুণ ছন্দে বিরাট। ওপেনিংয়ে নেমে এখন পর্যন্ত 7 ইনিংসে 1 সেঞ্চুরি ও 2 ফিফটিতে তার ব্যাট থেকে এসেছে মোট 361 রান। আসলে অরেঞ্জ ক্যাপও আছে তার দখলে। এমন পারফরমেন্সের পর বিরাটকে নিয়ে কেটে গেছে সব শঙ্কা। এমনকি বিশ্বকাপে রোহিতের সঙ্গী হিসেবে ওপেনিংয়ে দেখা যেতে পারে তাকে। বিসিসিআইয়ের বরাত দিয়ে এমনই দাবি ভারতের প্রথম সারির বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের। ভারতীয় দলে ওপেনিংয়ে রোহিতের সঙ্গে প্রথমে বিবেচনায় ছিলেন যশস্বী জয়সওয়াল ও শুভমান গিল। তবে গিল ছন্দে থাকলো একেবারে অফ ফর্মে জয়সওয়াল। 7 ইনিংসে তার উইলো থেকে এসেছে মাত্র 121 রান, নেই কোনো 50। তাই তাকে না রাখার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা। আর ব্যাকআপ ওপেনার হিসেবে জায়গা পেতে পারেন শুভমান গিল। এখন পর্যন্ত 7 ইনিংসে 2 ফিফটিতে গিল করেছেন 263 রান।
সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বিশ্বকাপ স্কোয়াড নিয়ে মিটিংয়ে বসেছিলেন কোচ, অধিনায়ক ও নির্বাচকরা। ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে 10 জন। রোহিত, বিরাটরা ছাড়া যে স্কোয়াডে থাকছেন সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, কুলদীপ, হার্ষিং, মোহাম্মদ সিরাজ। এছাড়া সমালোচিত হওয়ার সঙ্গে বলে ব্যাটে খুব একটা ছন্দে না থাকলেও পেস বোলিং অলরাউন্ডার হিসেবে মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে বিবেচনায় রাখছেন নির্বাচকরা। তামিম হোসেন, সময় সংবাদ। রাসেল মাহমুদ জিমিকে দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে হকি লিগের শেষ ম্যাচে অংশগ্রহণ না করার কথা জানিয়েছে মোহামেডান। কয়েকটি ক্লাবকে বাড়তি সুবিধা দিতে উদ্দেশ্য প্রণোদিতভাবে লিগ কমিটি অন্যায় সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি ক্লাবটির। জিমির নিষেধাজ্ঞা স্থগিত করার জন্য ফেডারেশনকে চিঠি দিয়েছে তারা, তবে নিজেদের সিদ্ধান্তে অটল হকি ফেডারেশন। মোহামেডান অংশগ্রহণ না করলে আবাহনীকে জয়ী ঘোষণা করার কথা জানিয়েছে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক। প্রিমিয়ার হকি লিগে নিজেদের শেষ ম্যাচে অঘোষিত ফাইনালে মাঠে নামছে আবাহনী ও মোহামেডান। এই ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে কার হাতে উঠতে যাচ্ছে এবারে শিরোপা। আবাহনীকে হারাতে পারলেই শিরোপা উৎসবে মেতে উঠবে মোহামেডান। অন্যদিকে আবাহনী ও মেরিনার নিজেদের শেষ ম্যাচ জিতলে যুগ্মভাবে হবে চ্যাম্পিয়ন, আর ঢাকা ডার্বি ড্র হলে এককভাবে চ্যাম্পিয়ন হবে মেরিনার ইয়াংস। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বেঁকে বসেছে মোহামেডান। মূলত সাদা কালোদের অধিনায়ক রাসেল মাহমুদ জিমিকে ঘিরে সৃষ্টি হয়েছে যত জটিলতা। হকি লিগের বাইলজ অনুযায়ী 3 ম্যাচ হলুদ কার্ড দেখায় আবাহনীর বিপক্ষে খেলতে পারবেন না জিমি। চিঠির মাধ্যমে তা মোহামেডানকে জানিয়ে দেয় লিগ কমিটি। তবে কোনো খেলোয়াড় 2টি হলুদ কার্ড পেলে লিগ কমিটির পক্ষ থেকে সতর্কবার্তা পাওয়ার কথা, তা হয়নি রাসেল মাহমুদ জিমির ক্ষেত্রে। এ জায়গায় আপত্তি জানিয়ে ফেডারেশন সাধারণ সম্পাদকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তোলে মোহামেডান। লিগের 2টি ক্লাবকে বাড়তি সুবিধা দিতে এমন কাজ করা হয়েছে উল্লেখ করে পরবর্তী ম্যাচে অংশগ্রহণ না করার হুমকি দিয়ে ফেডারেশন বরাবর চিঠি দিয়েছে সাদা কালোরা। কিন্তু সমস্ত প্রতিকূলতার মধ্যেও আমরা কিন্তু ফাইট দিয়ে খেলার মধ্যেই আছি। যতই বিরুদ্ধে বাজা কি জায়গা আমরা কিন্তু খেলতেছিলাম। কিন্তু এখন তারা শেষ আঘাতটা করছে আমার দলের ক্যাপ্টেন, যে বেস্ট প্লেয়ার, ভালো খেলতেছে, গেম মেকার। ক্লাব যদি মনে করে যে এই ধরনের একটা ফেক খেলায় অংশগ্রহণ না করা ভালো, তাহলে আমরা তো নাও খেলতে পারি। আর দিয়ে দেবো, হু কেয়ার্স। আমরা চিঠির ওয়েট করব, তারা কোনো চিঠি রিপ্লাই দেয় কিনা আমার চিঠির প্রেক্ষিতে। চিঠি আসলে পর আমরা ক্লাব প্রেসিডেন্টকে কপিটা পাঠাবো। প্রেসিডেন্ট আমাদের যা ডিসিশন বলবে, ইনফ্যাক্ট আমরা ওই অনুযায়ী কাজ করব। তবে নিজেদের সিদ্ধান্তে অনড় হকি লিগ কমিটি। মোহামেডানের আনিত অভিযোগ উড়িয়ে দিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক জানান, বাইলজ অনুযায়ী চলবে খেলা। হকি ও লিগের স্বার্থে মোহামেডানকে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বানও জানান মমিনুল হক সাইদ। 7 নম্বর জার্সিধারী প্লেয়ার মোহাম্মদ জিমি, তিনি যে 3টি কার্ড হকি ল অনুযায়ী এই 3টে কার্ড একত্রিত করে আমরা রেড কার্ড হিসেবে 1 ম্যাচ সাসপেন্ড থাকে। সেই বিষয়টি 3টি কার্ডের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ হকি ফেডারেশনের যে বাইলজ আছে সেই নিয়ম অনুযায়ী আমরা ক্লাবকে অবগত করেছি যে পরবর্তী ম্যাচটিতে সে অংশগ্রহণ করতে পারছে না। সে পরিপ্রেক্ষিতে মোহামেডান ক্লাব আমাদেরকে ফিরতে আরেকটি চিঠি দিয়েছে তাদের এই বিষয়টিকে বিবেচনা করার জন্য। বাইলজ অনুযায়ী যে নিয়মগুলো রয়েছে, হকির রুলস রেগুলেশন অনুযায়ী যে নিয়মটুকু রয়েছে, এর বাইরে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার ব্যক্তিগতভাবে আমার এবং হকি ফেডারেশনের নেই। বাইলজ অনুযায়ী মোহামেডান অংশগ্রহণ না করলে পূর্ণ 3 পয়েন্ট পাবে আবাহনী। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দর্শকদের বিনোদন দিতে গিয়ে দীর্ঘমেয়াদে ক্ষতি হচ্ছে ভারতীয় ক্রিকেটের। আইপিএলের ইম্প্যাক্ট প্লেয়ার রুল নিয়ে এমন মন্তব্য করেছেন ভারত জাতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। এই নিয়মের কারণে অলরাউন্ডার তৈরি হবে না বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি নিজেদের উন্নতিতে পাকিস্তানের সঙ্গে নিয়মিত দ্বিপাক্ষিক সিরিজ খেলার আগ্রহের কথাও জানিয়েছেন এই মার্কুট ওপেনার। এক ইউটিউব পডকাস্টে এসব কথা বলেন রোহিত। ক্রিকেট উন্মাদনা কাজে লাগিয়ে আইপিএল ব্যবসা চরমে। স্রেফ এন্টারটেইনমেন্টে পরিণত হওয়া এই টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়েছে ইম্প্যাক্ট প্লেয়ার রুল, যা নিয়ে সমালোচনাও হচ্ছে ভারতের ভেতর ও বাইরে। ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম চালুর পর অলরাউন্ডারদের গুরুত্ব কমে গেছে আইপিএলে। 11 জনের খেলা হলেও এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পরিণত হয়েছে 12 জনে, যা নিয়ে এক ইউটিউব পডকাস্টে প্রকাশ্যে সমালোচনা করেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ইম্প্যাক্ট সাব নিয়মের আমি ভক্ত নই। এটা অলরাউন্ডারদের পেছনে টেনে ধরবে। আর দিন শেষে ক্রিকেট 11 জনের খেলা, 12 জনের নয়। আশপাশের মানুষকে বিনোদন দেওয়ার জন্য আপনি খেলা থেকে অনেক কিছু নিয়ে নিচ্ছেন। এদিকে হার্দিক পান্ডিয়ার অফ ফর্মে বিশ্বকাপ স্কোয়াডের জন্য একজন অলরাউন্ডার খুঁজছে ভারত, যেখানে শিভাম দুবে, ওয়াশিংটনের নাম আলোচনায় আসলেও ইম্প্যাক্ট প্লেয়ার রুলসের কারণে পর্যাপ্ত সুযোগ পাচ্ছেন না অনেক অলরাউন্ডার। শিভাম দুবে, ওয়াশিংটন সুন্দররা বল করছে না, যেটা আমাদের জন্য ভালো নয়। সত্যি বলতে আমি এর ভক্ত নই, তবে এটা বিনোদনমূলক।
এশিয়া কাপ বাদে শেষ এক যুগে মেজর কোনো ট্রফি ওঠেনি ভারতের ক্যাবিনেটে। নানান সময়ে আইপিএল এর দিকে তোলা হয়েছে অভিযোগের তীর। রোহিতও মনে করেন এ ধরনের নিয়ম ক্ষতি করবে লম্বা সময়ের জন্য। এটা বিনোদন যোগ করেছে, যা মূলত দর্শকদের জন্যই। টি-20 ক্রিকেট সফল কারণ এটা ক্রিকেটের মূল বিষয়ের সঙ্গে আপোষ করেনি। এটা 11 বনাম 11 জনের খেলা, একই মাঠ, ফিল্ড রেস্ট্রিকশনও সমান, অর্থাৎ কোনো চমকের প্রয়োজন হয়নি। সম্ভবত ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম ভবিষ্যতের জন্য নয়। এদিকে ইম্প্যাক্ট প্লেয়ারের মতো বিসিসিআই এর পাকিস্তান বর্জন নীতিতেও খুশি নন রোহিত, বরং নিজেদের উন্নতিতে প্রতিবেশী দেশটির সঙ্গে নিয়মিত দ্বিপাক্ষিক সিরিজ খেলার আগ্রহ জানিয়েছেন তিনি। বিশেষ করে এই ওপেনার চান টেস্ট ক্রিকেট বেশি খেলতে। ভালোই হবে, দিন শেষে আমরা প্রতিযোগিতার মধ্যে থাকতে পারবো। আমার মনে হয় দুই দলের লড়াইটা হাড্ডাহাড্ডি হবে। যাই হোক, আমরা এখন আইসিসি টুর্নামেন্ট খেলছি, তাই অন্য কোনো সিরিজে খেলা ব্যাপার না। আমার সব আগ্রহ নির্ভেজাল ক্রিকেট নিয়ে। এটা হবে নির্ভেজাল ক্রিকেট, এটাও ব্যাট বলের লড়াই। তাহলে এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ খেলতে আপত্তি কোথায়? 2007 সালে শেষবার টেস্টে মুখোমুখি হয়েছিল ভারত পাকিস্তান। এরপর থেকে রাজনৈতিক কারণে দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ দুই প্রতিবেশীর। সাব্বির মিথুন, সময় সংবাদ। পিছিয়েছে আনহেল ডি মারিয়ার বাংলাদেশে আসার সময়। মে মাসের শেষ সপ্তাহে আসার কথা থাকলেও আগস্টের প্রথম সপ্তাহে আর্জেন্টাইন তারকাকে বাংলাদেশে আনার কথা জানিয়েছে ফুটবল এজেন্ট শতদ্রু দত্ত। তবে শোকের মাস হওয়ায় ডি মারিয়াকে মের শেষ সপ্তাহে আনার পরামর্শ দিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। এছাড়া মন্ত্রণালয়ের দ্বারস্থ হওয়ায় ডি মারিয়া আসলে এবার কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলে জানান পাপন। এদিকে ডি মারিয়ার পর মেসিরও বাংলাদেশে আসার সম্ভাবনা দেখছেন যুব ও ক্রীড়ামন্ত্রী। মার্টিনেজ, রোনালদিনহোর পর এবার বাংলাদেশে আসছেন আনহেল ডি মারিয়া। একথা আগে জানিয়েছিলেন ভারতীয় জনপ্রিয় ফুটবল এজেন্ট শতদ্রু দত্ত। মে মাসের শেষ সপ্তাহে বাংলাদেশে আসার কথা ডি মারিয়ার। আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে সঙ্গে নিয়ে, যার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শতদ্রু। স্টেডিয়ামে মনে করুন আইওয়া ক্লোজ ডোরে ইভেন্ট করেছে, স্টেডিয়ামে ইভেন্টটা করলাম। এবং গভর্নমেন্ট যদি আমাদের সিকিউরিটি সাপোর্ট দিতে পারে, ওই ধরনের সাপোর্ট। মার্টিনেজ ও রোনালদিনহো বাংলাদেশে আসলেও দেখার সুযোগ পাননি সাধারণ দর্শকরা। ঘটেছিল বেশ কিছু অপ্রীতিকর ঘটনাও। তবে এবার সেই সুযোগ নেই বলে আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী। এবারও ডি মারিয়া আসবে বলছিল, তো আমরা একটা জিনিস বলেছি যে আসলে একটু সময় নিয়ে প্রপার ওয়েতে আমরা করতে চাই, যাতে দেশের মানুষ সুযোগটা পায়, হয় সামনাসামনি অথবা টেলিভিশনে দেখার। সো ওই প্ল্যানটা নিয়ে ওরা নেক্সট উইকে আসবে এবং এটা 1.5 ডের প্রোগ্রাম ডি মারিয়া। হ্যাঁ, সো আমরা ওইটা বলেছি, লেটস সি। সো আমাদের প্ল্যানটা, ওদের প্ল্যানটা দেখি। কাতার বিশ্বকাপের পরপরই বাফুফে বলেছিল বাংলাদেশে আনবে লিওনেল মেসি সহ আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের সদস্যদের। তবে বাফুফে পারেনি তাদের কথা রাখতে, যদিও ফুটবল এজেন্ট শতদ্রু বলেছেন মেসিকেও আনবেন বাংলাদেশে। যুব ক্রীড়ামন্ত্রীও স্বপ্ন দেখছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়কের বাংলাদেশে আসার। এখন পর্যন্ত কথাবার্তা শুনে মনে হচ্ছে যে দে আর ভেরি ইন্টারেস্টেড। অ্যান্ড এটা হলে তো এর চেয়ে বড় জিনিস আর কি হতে পারে যদি মেসি আসে বাংলাদেশে আমাদেরকে বুস্ট করার জন্য। তো বাট এগুলো আমি হেফাজত ওয়েতে করার ব্যাপারে আমরা ইন্টারেস্টেড না, এটাই আমি বলেছি। করলে প্রপার প্ল্যান ওয়েতে করতে চাই। এদিকে নিজেদের ক্রিকেট উন্নয়নে বাংলাদেশের কাছে আর্জেন্টিনা সহযোগিতা চেয়েছে বলে জানান নাজমুল হাসান পাপন। তামিম হোসেন, সময় সংবাদ। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের 2023 সালের বর্ষসেরা ক্রীড়াবিদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে সংগঠনটি, যেখানে জায়গা করে নিয়েছেন ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, ফুটবলার রাকিব হোসেন ও স্প্রিন্টার ইমরানুর রহমান। এছাড়া পপুলার চয়েস অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় আছেন নাজমুল হোসেন শান্ত, ইমরানুর রহমান, শেখ মোরসালিন ও নারী ক্রিকেটার ফারজানা হক পিঙ্কি। দুই বিভাগের বিজয়ী নাম অনুষ্ঠানের দিন ঘোষণা করা হবে। এছাড়াও 2023 সালের জন্য 16টি বিভাগে সর্বমোট 18 জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করা হবে। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জেনে দিচ্ছি আরো একবার। বিসিবির গোয়ার্তুমিতে আইপিএলে খেলা না হলেও আক্ষেপ নেই শরীফুল ইসলামের। বাংলাদেশের পেসারদের ভালো করার সম্ভাবনা দেখছেন বিশ্বকাপে। এবং লিওনেল মেসির বাংলাদেশে আসার সম্ভাবনা দেখছেন পাপন। 2 মাস পিছিয়ে আগস্টে আসছেন আনহেল ডি মারিয়া। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক থাকার আশ্বাস যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন।